আজকের আমাদের একান্ত প্রয়োজনীয় একটা বিশেষ নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ করে যারা আমরা বাঙালি তারা এই রোগ সম্পর্কে খুব বেশি ওয়াকিবহাল। কি সেটা হচ্ছে গ্যাস অম্বল, যা আমরা নৈমিত্তিক ফেস করি। ইনডাইজেশন, পদ হজম, পরবর্তীতে যেটা গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার, ডেনটাল আলসার। তো এই গ্যাস অম্বলের রুগী বাঙালি নেই এমন বোধহয় হতে পারে না। বাঙালি জাতি এরা বেশি যে রোগটা ভোগে সেটা হচ্ছে গ্যাস অম্বল, ইনডাইজেশন। কেন না, বাঙালি জাতির মতো এত সুস্বাদু খাবার অন্য কোনো জাতি খায় কি আমার জানা নেই। ভালো করে খোঁজ নিয়ে যদি তোমরা দেখো যে অধিকাংশ 5 স্টার হোটেলের বাবুর্চি, যারা কী বলো ওদের রাঁধুনি বা টেস্টার, তারা বাঙালি। তো হ্যাঁ, চলে এসো। তাহলে বাঙালি এই যে রসনাপ্রিয় জাতি, এই জাতিত্বের জন্যে এরা এই রোগে বেশি আক্রান্ত হয়। তো আমরা যে রোগগুলো বললাম, ইনডাইজেশন, গ্যাস অম্বল, তো এর সিমটমটা কী? কী কষ্ট হলে আমরা ইনডাইজেশন, গ্যাস অম্বল, পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসার বা ডেনটাল আলসার ইত্যাদি বলবো, সেগুলো আমাদের একটু বুঝতে হবে। তো যদি কোনো ব্যক্তির বুকে জ্বালা করে, অস্বস্তি হয়, মাথায় অস্বস্তি হয়, পেটে অস্বস্তি হয়, জ্বালা করে ইত্যাদি ইত্যাদি, তো তাকে আমরা গ্যাস অম্বলের রুগী বলেই অভিহিত করি। তো এই গ্যাস অম্বলের রুগী, এদের গ্যাস অম্বল হয় কেন? তো গ্যাস অম্বল হয় কেন না, আমরা স্বাস্থ্যবিধি লঙ্ঘন করি বলে আমাদের গ্যাস অম্বল হয়। আমরা খাওয়ার জন্যে বাঁচতে চাই না। আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমরা বাঁচার জন্যে খেতে চাই। বাঙালি জাতি বোধহয় এটা মুখস্থ করতে পারেনি, এটা হৃদয়স্থ করতে পারেনি বাঙালি জাতি যে আমরা বাঁচার জন্যে খাবো। তারা খাওয়ার জন্যে বাঁচতে চায়। তো যে জাতি খাওয়ার জন্য বাঁচতে চায় সে তো গ্যাস অম্বলে, গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার, ডেনটাল আলসার ভুগবে। তাই আমাদের গ্যাস অম্বল এর সিমটম একটু বলেছি ইতিপূর্বে, আবারও বলি। বুক জ্বালা করছে, পেট ভুটভাট করছে, পেটে অস্বস্তি হচ্ছে মারাত্মক, পায়খানা ঠিক মতো হচ্ছে না, যে পাতলা পায়খানা করছে, এই যে ব্যাপারগুলো, এইগুলোই গ্যাস অম্বলের সিমটম। এই গ্যাস অম্বল রোধ করতে হলে আমাদের কী করতে হবে? এই গ্যাস অম্বল রোধ করতে হলে আমাদের একটা কথা মনে রাখতে হবে, সেটা কি? প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। অর্থাৎ রোগ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, রোগ সারানোর চেয়ে বেশি করে। তাহলে কী করতে হবে? রোগ যাতে না হয় সেজন্য আমরা কী করব? আমরা নিয়মিত খাবার খাবো। কী খাবার খাবো? আমরা সেই খাবার খাবো যে খাবার যে ব্যক্তির সহ্য হয়। একজন ব্যক্তির এক একটা খাবার সহ্য হয় না, তারা টলারেট করতে পারে না, সেই খাবার খেলে তারা ডিসকমফর্ট ফিল করে। সেই যে ব্যক্তি খাবার খাবে সেই ব্যক্তিকে ঠিক করতে হবে যে কোন খাবার তার খেলে অসুবিধা হয়। তার বাঁধাকপি খেলে অসুবিধা হয়, না কড়াইশুঁটি খেলে অসুবিধা হয়, না ঝিনুক খেলে অসুবিধা হবে,
না গোমাংস খেলে অসুবিধা হবে, না তার চানাচুর খেলে অসুবিধা হবে, না ফাস্টফুড খেলে অসুবিধা হবে। তাহলে যে খাবার থেকে তার ডিসকমফর্টনেসটা আসছে সেই খাবার অ্যাভয়েড করতে হবে যদি আমরা অ্যাসিডিটির হাত থেকে, ইনডাইজেশনের হাত থেকে বাঁচতে চাই। আর কি করতে হবে, কিছু খাবার আছে যেগুলো সবাইয়ের পরিহার করা উচিত। সেটা হচ্ছে কি, প্রচুর পরিমাণে মশলাদার খাবার, মাছ, মাংস, ডিম ইত্যাদি। এই ধরনের অ্যানিম্যাল প্রোটিন এড়িয়ে চলাই ভালো। তো আর তেল, ঘি, মশলা এসবগুলো কম পরিমাণে খেতে হবে। আর কি করতে হবে, প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে প্রত্যেককে খেতে হবে। আমরা কেউ সকাল 8টার সময় খাই, কেউ 10টার সময় খাই, কেউ দুপুর 1টার সময় খাই, কেউ 12টার সময় খাই, কেউ 3টের সময় খাই, রাতেও ঠিক তাই। তো এইসব ব্যাপারে আমাদের ঠিক করতে হবে যে আমরা কখন কোন খাবার গ্রহণ করব। সমস্ত দিনে 4 বার খাওয়া উচিত বলে যারা পুষ্টিবিদ তারা ব্যক্ত করে, এবং প্রতিবারই তাদের পেটে যা খাবার ধরে, অর্থাৎ যদি কোনো ব্যক্তি 4টে রুটি খেতে পারে তাহলে 2টো রুটি তাকে খেতে হবে। যদি 4 বাটি ভাত খেতে পারে তাহলে 2 বাটি ভাত তাকে খেতে হবে। তো আর 1 বাটি ভাত বা একটা রুটি এটা খাওয়ার 1 ঘন্টা পরে জল দিয়ে ভর্তি করতে হবে। আর বাকি যে 1/4 তাকে সবসময় খালি রাখতে হবে। খাওয়ার সময় তাকে ধীরে সুস্থে খেতে হবে, তাড়াতাড়ি করে ট্রেন ধরার তাড়া যেন তার না থাকে, তাকে ঠিক ঠিক খেতে হবে। ইসলাম ধর্মে বলেছে যে 3 আঙুল দিয়ে খাওয়ার কথা, আর হিন্দু ধর্মে বলেছে 64 বার খাদ্যদ্রব্যকে চিবুতে হবে। দুটোর উদ্দেশ্য এক, খাবারকে শরীর যাতে সেই খাবার গ্রহণ করতে পারে, তার নির্যাস গ্রহণ করতে পারে, সেটার জন্যে এই নির্দেশ। তো আমাদের এই নির্দেশ মেনে চলতে হবে, তাহলে আমরা গ্যাস অম্বলের শিকার হব না। খাওয়ার সময় আমরা হাত দিয়ে যেন খাই, আমরা চামচ, কাঠি বা আরও সব যা কিছু দিয়ে আমরা দেখেছি পৃথিবীর অন্যান্য দেশের লোকেরা খায়, সেইভাবে কেউ যেন না খাই। হাত দিয়ে স্পর্শ করে, হাতকে স্পর্শ করে যেন আমরা খাবার খাই। খেতে খেতে জল যেন আমরা না পান করি। একান্ত প্রয়োজন হলে যতটা কম খাওয়া যায় সেদিকে আমাদের খেয়াল করতে হবে। জল যেন আমরা খুব বেশি পরিমাণে খেতে বসে না খাই। তাহলে যেগুলো বললাম এগুলো যদি মেনে চলি তাহলে আমাদের এই গ্যাস অম্বল এর হাত থেকে আমরা 100 যোজন দূরে থাকতে পারব। এবারে আমরা কি করব তাহলে, যাতে আমাদের গ্যাস না হয় সেদিকে কী করতে হবে, কী করলে আমাদের গ্যাস হবে না সেটা আমাদের একটু আগে বললাম যে কী করলে গ্যাস হয়, তার অপোজিটগুলো করতে হবে। অর্থাৎ খেতে বসে জল খাবো না, অনেকটা সময় দিয়ে খাবো। আর কি করব না, খাওয়ার শেষ অবস্থায় ওই ঝোল বা ডাল ইত্যাদি থাকে, আমরা যদি ভাত খাই তাহলে সেই ভাত ওই ডালের সঙ্গে বা ঝোলের সঙ্গে আরও বেশি হাতটাকে আঙুল দিয়ে সেটাকে টিপে একটু পেস্টি করে নিয়ে বারবার থালা দিয়ে চাটবো, হাতটা চাটবো, থালায় হাতটা করবো এবং চাটবো। তাহলে কী হবে, উপকারিতা কী না, আমাদের শরীর থেকে যে এনজাইমগুলো খাদ্যবস্তুকে হজম করতে সাহায্য করে সেগুলো সিক্রেট হবে, ফলে হজম হবে। আর আমি একটু বলেছিলাম যে নির্দিষ্ট সময় খেতে হবে। কেন নির্দিষ্ট সময় খেতে হবে? এই জন্যেই আমরা যদি একদিন 8টার সময়, একদিন 10টার সময়, একদিন 12টার সময় খাই, তাহলে আমাদের যে খাদ্যবস্তু হজম করার জন্য এনজাইমগুলো সিক্রেট হয়, সেই এনজাইমগুলো কিন্তু সিক্রেট ঠিকমতো হবে না। কারণ একটা নির্দিষ্ট সময় খাদ্যবস্তুকে হজম করার জন্যে আমাদের শরীরের যে গ্ল্যান্ডগুলো আছে সেই গ্ল্যান্ডগুলো তৈরি থাকে যে ওই সময় সে খাবার খায়, তাই তাকে হজম করতে হবে। আর যদি আমরা
একবার 9টা, একবার 10টা, একবার 3টে খাই, তাহলে কিন্তু ওই ডাইজেস্টিভ গ্ল্যান্ড থেকে ওই ধরনের কোনো কী বলে টেস্টিন, পেপসিন ইত্যাদি যেগুলো খাদ্য হজম করতে সাহায্য করে সেগুলো কিন্তু সিক্রেট করবে না। কখন করবে সে? আমরা যদি একটা টেবিলের উপরে কয়েক দানা 9টার সময় কয়েকটা দানা চিনির ডেলা রেখে দিই, তাহলে আমরা দেখবো যে সেখানে কিছুক্ষণ পরে কিছু পিঁপড়ে এসে গেছে। পরের দিনকে আমরা 9টার সময় যদি রাখি, আবার পিঁপড়ে আসবে। এইভাবে যদি প্রত্যেকদিন 9টার সময় এখানে কয়েকটা চিনির ডেলা রাখি, তাহলে পিঁপড়ে আসবে। একদিন যদি আমরা সরিয়ে দিই, তাহলে ওই পিঁপড়ে এসে দেখে যাবে যে চিনি ডেলা নেই। 2 দিন সরিয়ে দিলে তারা আবার এসে দেখে যাবে, 3 দিনের বেলা তারা আসবে না। ঠিক তেমন এনজাইমগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময় যদি আমরা খাই, এনজাইমগুলো কিন্তু সিক্রেট হবে ওই নির্দিষ্ট সময়। আর র্যান্ডাম খেলে এগুলো এনজাইম সিক্রেট হবে না, তাহলে হজম হবে না। এটা আমাদের মনে রাখতে হবে। প্রতিদিন রাতের খাবার 9:30, 10টার মধ্যে অবশ্যই খেতে হবে। আমরা অনেক সময় রাত 11টার সময়, 12টার সময় খাবার খাই, এটা চলবে না। নির্দিষ্ট সময়ে খাবার যেমন খাওয়া দরকার, ঠিক রাতের খাবারটা আমাদের 9:30টার মধ্যে খাওয়া উচিত। খেয়ে উঠে আমরা কোনো পরিশ্রম করব না এবং বিছানায় চলে যাব না। আমাদের কিছুক্ষণ সময় বসে থাকা উচিত বা পড়াশোনা করা উচিত। তো আধুনিক ফ্যাশন আমরা অনেক সময় ফলো করতে অভ্যস্ত। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই, কেউ শুয়ে শুয়েও খেতে দেখেছি আমি কাউকে, তাদের হজম হবে কোথাও। তো এই যদি স্বাস্থ্যবিধির যা কথাগুলো বললাম, যদি এটাকে ফলো করে, তাহলে তার জীবনে গ্যাস অম্বল হবে না। তো গ্যাস অম্বল হয়ে গেছে, কি করে তার থেকে রেহাই পাবো সেটা আমি একটু আগে বলছিলাম, যে কী করতে হবে। গ্যাস অম্বল যা হয়, যে কারণে হয়, সেই কারণগুলোকে রিমুভ করতে হবে। সেই কারণ যদি আমরা না রিমুভ করি, তাহলে কিন্তু গ্যাস অম্বল হাত থেকে আমরা রেহাই পাবো না। আর যদিও তার সত্ত্বেও গ্যাস অম্বল হয়, আমরা কি করব, কোন খাবার বেশি হজম করতে পারে সেইগুলো একটু খাবো। আমরা জানি প্রত্যেকেই যে টক দই হজম কারক হিসাবে খুব ভালো। আমরা টক দইয়ের আশ্রয় নিতে পারি, অর্থাৎ খাওয়ার শেষে টক দই খেতে পারি। আমরা জানি শশা নামক ফল খাদ্যবস্তুকে হজম করতে সাহায্য করে। আমরা শশা খাওয়ার পরে একটা স্ট্যান্ডার্ড সাইজ শশার হাফ আমরা খাবো। এটা খেলে আমাদের খাদ্যবস্তু হজম হয়ে যাবে, আমাদের গ্যাস অম্বল, অ্যাসিড ইত্যাদি হবে। আর আমরা জানি যে অনেকেই খাওয়ার পর মৌরি নামক একটা পদার্থ খেয়ে থাকে। তো এই জন্যই খেয়ে থাকে যে মৌরি কিন্তু ডাইজেশনের পক্ষে খুব ভালো একটা ওষুধি গুণসম্পন্ন ভেষজ, পাওয়া যেতে পারে। তাহলে এগুলো আমাদের মনে রাখতে হবে, তাহলে আমাদের কিন্তু গ্যাস অম্বল হবে না, যদি নাকি এগুলো মেনে চলি। এরপরেও তো আমরা বাঙালি জাতি ইতিপূর্বে বলেছি, আমরা আমাদের রসনাকে লাগাম পড়াতে জানি না, লাগাম পড়াতে পারি না, আমরা খেয়ে ফেলি। তো যদি খেয়ে ফেলি, আমাদের যদি গ্যাস অম্বল চলতেই থাকে, তাহলে পরবর্তীকালে এই গ্যাস অম্বল থেকে কারোর গ্যাস্ট্রিক আলসার, কারোর রিনাল আলসার, কারোর পেপটিক আলসার হবে এবং পরে সেটা ক্যান্সার হতে পারে। তাই সাবধান হওয়ার সময় এসে গেছে আমাদের খাওয়ার ব্যাপারে অবশ্যই নিয়ম নীতি মেনে চলবে। এখন এই ব্যাপারে আমাদের কিছু ওষুধ আছে, হোমিওপ্যাথি ওষুধ। একটু তার আগে একটু বলি, যদিও আমি একটা আলাদা ভিডিও করতে চাইছিলাম, তবু এখানে বলি শিক্ষার্থে যে গ্যাসের ব্যথা বলে যে কেউ যখন তখন 4টে ট্যাবলেট খেয়ে ফেলছে। যদি এটা করা হয়, তাহলে ক্ষতি হবে মারাত্মক ধরনের। কী ক্ষতি হবে? আগে ডায়াগনোসিস করো, সেটা গ্যাসের ব্যথা, গ্যাসের ডিসকমফোর্টনেস না হার্টের ডিসকমফোর্টনেস। হার্টের আর গ্যাসের প্রায় একই সিমটম অনেক সময় অ্যারাইজ করে। যারা হার্টের স্পেশালিস্ট ডাক্তার, তারাই বুঝতে পারেন না যে এটা গ্যাসের থেকে হচ্ছে না ওই হার্ট থেকে হচ্ছে। তাহলে কী করে বুঝবো আমরা? বোঝার কিছু উপায় আছে, সেগুলো থেকে আমরা বুঝে নেব যে এটা গ্যাসের ব্যথা না হার্টের ব্যথা।
গ্যাসেও বুকের উপরে একটা মারাত্মক অস্বস্তি তৈরি করে, আবার হার্টও বুকের উপরে মারাত্মক একটা অস্বস্তি তৈরি করে। তাহলে আমরা বুঝবো কী করি? আমরা হার্টের রুগী 4টে ট্যাবলেট খেয়ে ফেললাম গ্যাসের, কী হবে? আমরা জানি যে আমাদের ভারতবর্ষ বা পৃথিবীর দেশগুলো, এইসব দেশে যারা ওষুধের দোকানে বসে থাকে, তারা ফার্মাসিস্ট হোক বা না হোক, তারা এক একটা আস্ত বড় ডাক্তার, তারা বুকের এই ডিসকমফোর্ট নিয়ে যদি তাদের কাছে যাওয়া হয়, তো তারা 4টে ট্যাবলেট ধরে দেয় গ্যাসে। এটা মারাত্মক অফেন্স, অত্যন্ত ক্ষতিকারক। আমাদেরও লজ্জা থাকা উচিত। আমি একজন শিক্ষক, আমি একজন ভালো প্রফেশনে চাকরি করি, তো আমি ওই ডাক্তারের টাকা দিতে হবে, কনসালটেন্সি দিতে হবে, তাই আমরা ওই কেমিস্ট শপে গিয়ে 4টে ট্যাবলেট কিনে খাচ্ছি। এর তো আমাদের প্রায়শ্চিত্ত করতে হয় অনেক সময়। তাহলে বুঝবো কী করে এটা? প্রশ্ন আমাদের গ্যাসের ব্যথা না এর ব্যথা কী করে বুঝবো? তো প্রথম বুঝতে হবে যে এর হার্টের ব্যথা কি গ্যাসের ব্যথা, এটা নিরূপণ করতে গেলে কতগুলো পরীক্ষা নিরীক্ষা দরকার আছে। কী পরীক্ষা? না, ইসিজি করতে হবে, ইকোকার্ডিয়াম করতে হবে। এখন কার্ডিওগ্রাম বা ইসিজি করার আগে আমাকে ওই যে রুগীটা প্রচণ্ড বুকের যন্ত্রণা নিয়ে, বুকের ডিসকমফোর্ট নিয়ে এসেছে, তাকে তো ওষুধ দিতে হবে। তাহলে আমি কী ওষুধ দেবো? আমি তো নিজেই বুঝতে পারছি না যে এটা হার্টের না গ্যাসের। তো আমার যদি থরলি নলেজ থাকে, আমার যদি সত্যি ঠিক চিকিৎসা করার মানসিকতা থাকে, অর্থলোভী ডাকাত যদি আমি না হই, তাহলে আমি কিন্তু সময় দিয়ে রুগীকে পর্যবেক্ষণ করব। কী পর্যবেক্ষণ করব? না, যদি সেই রুগীটা স্কুলেও ডিসকমফোর্ট ফিল করছে আর চলাফেরা করলেও ডিসকমফোর্ট ফিল করে, তাহলে বুঝে নেবো যে এটা গ্যাসের ব্যথা। আর যে রুগীটা ওই চলাফেরা করতে গেলেই তার এই ডিসকমফোর্টটা বেশি ফিল করছে, শুয়ে থাকলে তার কম হচ্ছে, তাহলে ধরে নেব যে তার এটা কিসের? হার্টের ব্যথা। আর কী করে বুঝবো? রিস্ক ফ্যাক্টর আছে কি না, অর্থাৎ পেশেন্টটা যদি ওবেসিটি থাকে, যদি মোটা হয়, তাহলে ধরে নেব যে এটা হার্টের রোগ। যদি হাইপার টেনশন থাকে, যদি প্রেশার বেশি থাকে, তাহলে ধরে নেব যে এটা হার্টের রোগ। তাহলে আর কি? আর তাদের বংশে কেউ হার্টে অ্যাটাক হয়েছে কিনা যদি বুঝে নিই, এটিগুলো হার্টের রোগ ছিল কিনা যদি সন্ধান পাই, তাহলে বুঝে নেবো যে এটা হার্টের রোগ। যদি তার ওই বুকের ব্যথার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট শুরু হয়, শ্বাসের একটা কষ্ট হয়, বিশেষত ওপর দিকে উঠতে গেলে, তাহলে ধরে নেবো সেটা গ্যাসের নয়, সেটা হার্টের। তাহলে এই যে আমাদের চোখ কান খোলা থাকলে যে সিমটমগুলো আমরা জানতে পারছি, সেই সিমটমগুলো আমাদের বলে দিচ্ছে এটা হার্টের না গ্যাসের। তাই হার্টের রোগের রোগীরা যদি ভুল করে গ্যাসের ওষুধ খায়, তাহলে কী হতে পারে আমরা কল্পনা করতেই পারি, আমরা চিন্তা করতেই পারি। এখন আরও একটা কথা এখানে বলার আছে। ধরা যাক স্বামী স্ত্রীর মতভেদ হয়েছে কোনো ম্যাটার নিয়ে, হতেই পারে, একসঙ্গে থাকতে গেলে তো মতভেদ হতেই পারে। তো স্বামী একটা অফেন্সিভ কথা বলেছে স্ত্রীকে, স্ত্রী রাত্রে ঘুমায়নি, হয়তো খায়নি, এর মতো অবস্থায় সকালে দেখলো তার পদহজম হয়েছে, তার হেঁটে উঠছে, তার বুক জ্বালা করছে, গলা জ্বালা করছে ইত্যাদি। আমরা যদি তাকে সেই মুহূর্তে 4টে গ্যাসের ট্যাবলেট খাইয়ে দিই, তাহলে কিন্তু সে চিরকাল গ্যাসের রুগী তৈরি হতে পারে, কারণ তার পজিশনটা অন্য। তাই এখানে এসবগুলো মাথা রাখতে হবে গ্যাসের রুগীর চিকিৎসা করতে গেলে। এখন আমরা হোমিওপ্যাথি কিছু ওষুধ আছে, দেখে নিই যে কী ওষুধ থাকলে, কী সিমটম থাকলে আমরা কোন হোমিওপ্যাথি ওষুধ দেবো, এটা আমাদের সে জানতে হবে। তো কী সেটা? বা হোমিওপ্যাথি গ্যাসের কোনো ওষুধ নেই, অ্যাপেন্ডিসাইটিসের কোনো ওষুধ নেই, মাইগ্রেনের কোনো ওষুধ নেই, লিভার কোনো ওষুধ নেই, গলব্লাডার স্টোনের কোনো ওষুধ নেই। আমাদের ব্যক্তি বিশেষের সঙ্গে আর রোগ বিশেষের মানে ডিসকমফোর্টের যে মিল থাকবে, সেই মিলের সিমিলারিটি খুঁজবো আমরা, খুঁজে ওষুধ দেবো, দিলে গ্যাসের রোগ হোক
আর অ্যাপেন্ডিসাইটিসের যন্ত্রণা হোক আর মাইগ্রেনের যন্ত্রণা হোক রিমুভ হয়ে যাবে, সেটা কী হয়ে যাবে, ভালো হয়ে যাবে পেশেন্ট। কিন্তু আমাদের ওষুধের সংখ্যা প্রায় 8,000, হোমিওপ্যাথি ওষুধের সংখ্যা প্রায় 8,000। তো 8,000 ওষুধ সবগুলোই কিন্তু গ্যাস উৎপাদন করতে পারে। তো আমি যদি হ্যাপাজারলি যে কোনো ওষুধ গ্যাস উৎপাদন করে বলে অ্যাপ্লাই করি, রোগী সারবে না, হোমিওপ্যাথি বদনাম হবে। আর মজার কথা হচ্ছে কি, আমরা যখন একটা জ্বর বা একটা গ্যাস বা যে কোনো ধরনের রোগ হোমিওপ্যাথি একটা যখন সারাতে পারে না, তখন বলা হয় হোমিওপ্যাথিতে রোগ সারে না, হোমিওপ্যাথিতে রোগ সারে না। আর অন্য প্যাথে যদি রোগ না সারে, সেখানে কি বলা হয়, ওই ডাক্তারটা ভালো না, ওই ডাক্তার জানে না কিছু, তাহলে সেখানে ডাক্তারটা দোষ হয়। আর এখানে হোমিওপ্যাথির একটা জাতি ধরে আমরা নাড়া দিই যে হোমিওপ্যাথিতে সব সারে, হোমিওপ্যাথি যশার নাকি। তো এই ধরনের কথা আমাদের শুনতে হয়। তাই আমাদের সাবধানতা হবে, আমাদের প্রয়োগ করতে হবে যথাযথ, তবে রোগ সারবে। এখন আমরা আলোচনা করি যে হোমিওপ্যাথি গ্যাস সারানোর জন্যে আমরা কোন কোনো সাধারণত ব্যবহার করি। কারণ অনেক আমি বলেছি যে 8,000 ওষুধের মধ্যে 8,000 ওষুধই লাগতে পারে, যা যেটা লাগবে সেটাকে সেটা দিতে হবে, তবে রোগ সারবে। এখন গ্যাস সারানোর জন্যে, গ্যাস অম্ল তৈরি করার জন্য যে ওষুধগুলো খুব বেশি কার্যকর, আমি এরকম কয়েকটা ওষুধ নিয়ে কী সিমটম থাকলে আমরা প্রয়োগ করব সেটা আলোচনা করতে যাচ্ছি। সর্বজ্ঞে গ্যাসের ওষুধ বলে সাধারণ মানুষের কাছে পরিচিত, যারা হোমিওপ্যাথি হওয়া জানে না, হোমিওপ্যাথি নাম শুনলে নাক সেটকায়, তারাও যদি হাইপার অ্যাসিডিটি হয় তাদের, তারা কিন্তু ওই এক বোতল নাক্স কিনে রেখে দিতে, নাক্স 30 বা 200, তো সেই গলায় ঢালতে শুরু করতে। তাহলে আমরা নাক্স ভূমিকাকে আগে চিনলাম। তো নাক্স ভূমিকার কী সিমটম থাকলে আমরা অ্যাসিডিটি, ইনডাইজেশন বা গ্যাসের জন্য আমরা অ্যাপ্লাই করব, সেটা একটু দেখে নিই। প্রথমত এই নাক্স ভূমিকা রুগী, এরা গ্যাসের রুগী তৈরি হলো কেন না, এরা ফিজিক্যাল এক্সারশন করে না, পুরে বাড়িতে বসে বসে হয় মোবাইল ঘাঁটে, আর নাহলে কবিতা লেখে, অথবা একটা ছবি আঁকে। তো এই যে ফিজিক্যাল এক্সারশন থেকে দূরে সরে এসে সে একটা মেন্টাল পরিশ্রম করছে, মানসিক যে শ্রম করছে, এর ফলে তার হজম ক্ষমতা কমে যায়, সে যেহেতু ফিজিক্যাল এক্সারশন করে। আর কি, সে অপাচ্য কুপাচ্য খায়, যখন তখন খায়। এরা খাওয়ার যে নিয়ম নীতি সেগুলো মানে না, প্রচুর পরিমাণে খায়, যখন তখন খায়। তেল ঘি মশলা এদের খুব প্রিয় খাবার, কারণ এরা বাইজি বাড়ি যায়, এরা ওই কী বলে নষ্টামি দুষ্টামি করে, রাত জাগে, এরা রাত জাগে, ড্রিঙ্ক করে। এদের শরীরকে সুস্থ করার জন্য এরা বিভিন্ন ওই কী বলে ঔষধি গুণসম্পন্ন পদার্থ খেতে থাকে, বিভিন্ন টোটকা ওষুধ, টনিক, সালসা, এই ধরনের ওষুধগুলো খেয়ে যদি কারোর পেটের ডিসকমফর্টনেস আসে, অর্থাৎ গ্যাস অম্বল হয়, তাহলে আমরা যে ওষুধগুলোর কথা মনে করব, সেই ওষুধগুলোর মধ্যে নাক্স ভূমিকা সবচেয়ে আগে আমাদের মনে আসে। তো কী সিমটম আর থাকবে না, নাক্স ভূমিকা, এতে খিদে থাকে না, ঘুম থাকে না। যার ঘুম নেই সে খিদে হবে কোত্থেকে? তো ঘুম নেই, খিদে নেই, সবসময় একটা অস্বস্তি, সবসময় অশান্তি, আরও চাই, আরও চাই, আরও চাই। মেজাজ সেরকম তীক্ষ্ণ, এর সঙ্গে ঝগড়া করছে, তার সঙ্গে তাকে কটু কথা বলছে, কাউকে গালাগালি করছে, বাড়ির সদস্যদের সে ভালো চোখে দেখছে না, এইরকম একটা অবস্থা তাদের। তো এইরকম মানসিকতা সম্পন্ন ব্যক্তির হজম হবে কোথা থেকে? তো হজম হয় না। তার মুখটা সবসময় কীরকম হয়ে যায়? তেতো হয়ে যায়। কেমন? এর খেতে খিদে থাকে না, এরা তবুও জোর করে খায়। কী খায়? উগ্র জাতীয় খাবারগুলো খায়, খেয়ে তাদের রসনা নিবৃত্তি ঘটানোর চেষ্টা করে। এখন উগ্র খাবার হজম করতে নিশ্চয়ই সাহায্য করে না, উগ্র খাবার হজম হতে
দেরি হয়। মাংস, মাছ, ডিম, হ্যাঁ, তেতো, খুব কড়া তেতো, খুব কড়া মিষ্টি, ঝাল প্রচণ্ড প্রচণ্ড, রসুন পেঁয়াজ ইত্যাদি ইত্যাদি, এই ধরনের হাই হাই প্রাইসি ফুড এরা খেয়ে খেয়ে এদের ওই কী বলবো ডাইজেস্টিভ সিস্টেমকে অকেজে করে দেয়। তাহলে যদি কেউ এই ধরনের ডাইজেস্টিভ সিস্টেমকে অকেজে করার জন্য এই ধরনের খাবারগুলো খায়, তাহলে তাদের কিন্তু এরকম অবস্থা তৈরি যদি হয়, তাহলে আমরা তাকে নাক ভূমিকা দেব। আর কি, এদের মুখ সবসময় তেতো হয়ে যায়, এদের রোগ লক্ষণ বাড়ে সকালের দিকে, এদের খাওয়ার অব্যাহত পরেই এরা ডিসকমফর্ট ফিল করে। আমি লাইকোপিডিয়া ভাষায় পার্থক্যগুলো বলবো একটু পরে। তো এইগুলো কিন্তু আমরা ওই নাক ভূমিকার সিমটম জানি। তাহলে এই সিমটমগুলো যদি অ্যারাইজ করে কোনো পেশেন্টের মধ্যে, তাকে আমরা নাক ভূমিকা প্রয়োগ করব। এখন আমরা গ্যাসের রাজা লাইকোপিডিয়াম নিয়ে একটু আলোচনা করি। লাইকোপিডিয়ামের রুগী এরা জীর্ণ শীর্ণ, বিশেষত আপার পার্ট অফ দ্য বডি, লোয়ার পার্ট অফ দ্য বডি একটু মোটা সোটা, হাতির পাচা। তো এরা এদের পরিপাক শক্তি খুবই দুর্বল। এরা যদি ঝিনুক খায়, যদি বাঁধাকপি খায়, যদি পি মানে মটরশুঁটি, যদি মটরশুঁটি খায়, এই ধরনের খাবারগুলো যদি খায়, তাহলে এদের গ্যাস প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। এদের খাওয়ার পরে মুখ টক হয়ে যায়, পেটে মারাত্মক বাজে অবস্থা তৈরি হয়, প্রচণ্ড ঘুরঘাট হুড় হুড় হওয়া ইত্যাদি করে। এইগুলো লাইকোপিডিয়াম সিমটম। এদের যা কিছু রোগ লক্ষণ বিকাল 4টের সময় থেকে রাত 8টা পর্যন্ত পারে, তাহলে এদের যে অ্যাবডোমিনাল ডিসকমফোর্টনেস, এই অ্যাবডোমিনাল ডিসকমফোর্টনেসটাও বিকেল 4টের সময় থেকে রাত 8টা পর্যন্ত পারে। এরা রাত্রের দিকে খেতে চায় না, পেটটা ভারী থাকে। আর এদের খাওয়ার অব্যাহত পরে, নার্সের মতো খাওয়ার অব্যাহত পরে এদের কিন্তু এই ডিসকমফোর্টনেসটা আসে না। এদের ডিসকমফোর্টনেসটা সাধারণত সব সময় পেটটা ভারী হয়ে থাকলেও বিকালের দিকটা এদের বেশি অন্যান্য রোগ যেমন বৃদ্ধি পায়, তেমন গ্যাস অম্বলের বৃদ্ধি ঘটে, বুক জ্বালা করে, কী বলে টক ঢেকুর ওঠে, মুখ টক হয়ে যায়। নাক শ্রমের ক্ষেত্রে তা নয়, কিন্তু নাক শ্রমিকের একটা সিমটম আমি বলতে ভুলে গেছি। অধিকাংশ ম্যাথমেটিকায় নাক শ্রমিকের সম্পর্কে এই কথা বলা হয়েছে যে এরা ওই পায়খানা করে তৃপ্তি পায় না, পায়খানা বারবার পায়খানা পাওয়ার একটা প্রবণতা নাক শ্রমিকের মধ্যে আছে। বাট কেন আছে সে কথা বলেনি। বারবার পেচ্ছাপ করার মতো একটা প্রবণতা আছে, বারবার ওই বমি করে ফেলার, হ্যাঁ, গলায় আঙুল ঢুকিয়ে বমি করবে। যদি কোনো ব্যক্তিকে দেখি যে গলায় আঙুল ঢুকিয়ে বমি করছে, হ্যাঁ, তো সে পেটের ডিসকমফোর্টের থেকে একটু রেহাই পাওয়ার জন্যে, তাহলে আমরা সেইগুলো নাক ভূমিকা তুমি ভেবে নিতে পারি। কেমন যে গলায় হাত দিয়ে বমি করার চেষ্টা করছে, তো কেন সেটা করছে না, যা পেটে গ্যাস তৈরি হচ্ছে সেই গ্যাসটা ওপর দিকে উঠছে, তাই সে এরকম করছে যে গলায় হাত দিয়ে সে যদি বমি করতে পারে, যদি বমি হয় তাহলে সে একটু কমফোর্ট ফিল করে। এরা বারবার পায়খানা পায় কেন, বারবার পেচ্ছাপ পায় নাক ভূমিকা কেন, এবার ইনঅ্যালার্জিক মানে পায়খানা গেলে পায়খানা হবে এমন নয়, পেচ্ছাপে পাচ্ছে পেচ্ছাপ করতে গেলে পেচ্ছাপ হবে এমন নয়। এদের এই ডিসকমফোর্ট ফিল করে এই জন্যেই যে এদের ওই গ্যাসটা যখন নিচের দিকে চাপ দেয়, তখন এরকম একটা অনুভূতি এদের মধ্যে চলে আসে যে একটু যদি পায়খানা করি তাহলে আমার এটা ডিসকমফোর্টনেসটা কমে যাবে। আর সত্যি সত্যি যদি পায়খানা করে তাহলে ডিসকমফোর্টনেসটা কমে, যদি পেচ্ছাপ হয় তাহলে কমে, কিন্তু যদি পেচ্ছাপ হয় না, পায়খানা হয় না। আল্লাহ আমাকে একটু পায়খানা করার ব্যবস্থা করে দাও, ভগবান আমাকে একটু পায়খানা করার ব্যবস্থা করে দেয়, তারা প্রার্থনা করে আল্লাহ ভগবানের কাছে, কেমন যাতে একটু তার পায়খানা হয় না, যায় কিন্তু তার পায়খানা হয় না, এরকম একটা অনুভূতি সবসময়। কোথাও পায়খানা হবে, গেলে একটু পায়খানা হয়, যাচ্ছে হয় না। যদি একটু হয় তাহলে সে নিষ্কৃতি। আবার এরা পায়খানা একটা বিশেষ ব্যাপার আছে, সেটা হচ্ছে কি, এরা পায়খানা করছে গিয়ে চাপ দিচ্ছে পেটে, কেমন পথ দিচ্ছে, কিন্তু এটা পায়খানা হচ্ছে না। হঠাৎ করে ভাবছিল, হ্যাঁ, ওই ওখানে মন্দিরটা ভেঙে দিয়েছে কে, মসজিদটা ভেঙে দিয়েছে কে,
ওই চিন্তা করছে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে ওই জিতেছে, কেন জিতলো, এই যে চিন্তা করছে, মানে মাইন্ডটা যখন অন্যদিকে ডাইভার্ট হয়ে থাকছে তখন এদের পায়খানা হঠাৎ বেরিয়ে গেছে। তো মজার ব্যাপারটা বল, তা আমাদের এই মজার ব্যাপারগুলোই তো দরকার, হোমিওপ্যাথি শিখতে গেলে এই মজার ব্যাপারগুলো দরকার। তাহলে যখন তার মাইন্ডটা অন্যদিকে ডাইভার্ট হয়ে আছে তখন তার পেচ্ছাপ হবে, তখন তার পায়খানা হবে। এটা নাকশমিকার পেশেন্টের সার্বিক সিমটম। এই সিমটমটা কিন্তু নাকশমিকা থাকে, যে রোগই হোক না কেন, নাকশমিকার যে রোগেই আমরা অ্যাপ্লাই করি না কেন এই সিমটম থাকবে তার। মাইন্ড যখন ডাইভার্ট হয়ে গেছে অন্যদিকে তখন তার পেচ্ছাপ হবে, পায়খানা হবে ক্লিয়ারলি। আর আলোই তার পায়খানা চাপ দিয়ে পায়খানা করতে পারবে না, চাপ দিয়ে পেচ্ছাপ করতে পারবে না নাকশমিকা পেশেন্ট। আর তাহলে বারবার এরকম হয় কেন, তার ওই গ্যাসটা যখন নিচের দিকে আসে তখন তার এই অবস্থা। সে ব্লাডার এবং ইয়েকে কী বলে পায়খানা, যেটাকে পায়খানা জমে ইন্টাস্টাইন, সেই ইন্টাস্টাইনে চাপ তৈরি হয়। কেমন গ্যাস এসে চাপ দেয়, তখন ওপর দিকে চাপ দেয়, তখন হার্টে গিয়ে এফেক্ট হয়। কেমন তার অস্বস্তি হয়, তার শ্বাসকষ্ট হয়, তার সে মুখে যেতে পারে, এরকম একটা অবস্থা তৈরি হয় গ্যাসে থেকে। আমরা লাইকোপোডিয়াম বলছিলাম, তা লাইকোপোডিয়াম নাকশমিকার তফাৎ কি, নাকশমিকার বৃদ্ধি ঘটে সকালবেলা দিকটা, আর লাইকোপোডিয়ামের বিকাল 4টার সময় থেকে রাত 8টা পর্যন্ত। নাকশমিকার মুখ তেতো হয়ে যায়, লাইকোপোডিয়ামের টক হয়ে যায়। লাইকোপোডিয়ামের যদি তার মলদ্বার দিয়ে হাওয়া পাস করে, অর্থাৎ উইন্ড ফ্ল্যাটাস বা উইন্ড পাস করে, তাহলে তার একটু স্বস্তি হয়। আর ওই নাকশমিকার যদি তার একটু পায়খানা হয়, যদি একটু পেচ্ছাপ হয়, যদি সে বমি করতে পারে, তাহলে তার স্বস্তি হয়। এখন আমরা চায়নার কথায় চলে আসি। চায়না গ্যাসের একটা খুব ভালো ওষুধ, কেমন গ্যাস অম্বলের জন্য আমরা চায়নার ব্যবহার করি। তো চায়না কি, চায়না রুগী এমনি শরীরে তেজস্কর পদার্থের অপচয়জনিত কারণে সে দুর্বল হয়ে পড়ে, অর্থাৎ সে হ্যান্ড প্র্যাকটিস করে প্রচণ্ড, তার বমি, কোনো কার্বোহাইড্রেট বেশি খেয়েছিল, তার বমি ইত্যাদি হয়েছে, তার ঘা হয়েছিল, সেই ঘা থেকে দীর্ঘদিন পুঁজ বেরিয়েছে, তার বাচ্চা প্রসব করেছে, তারপরে মাসিকের প্রচুর রক্তস্রাব হয়েছে, এইরকম মানে কোনো রোগে ভুগে সে জরাজীর্ণ হয়ে পড়েছে। তো যদি জরাজীর্ণ একটা ব্যক্তি সে যদি কিছু খায়, তার পেটে কী হবে, গ্যাস জমবে। কেমন তো তার পেটে অতি সহজেই গ্যাস জমবে। তা খিদে কোথায়, ঘুম কোথায়, এরা খেতেও চায় না। কেমন কিন্তু একটা মজার সিমটম চায়নার মধ্যে আমরা দেখবো যে যদি সে জোর করে খায়, অর্থাৎ খেতে খেতে তার খিদে বৃদ্ধি পায়, অর্থাৎ এবারে খাবো, কেমন এতক্ষণ বলছে না আমি খাবো না, খাবো না, খাবো না, আমি দেখলেই খাবার দেখলেই আমি খাবো না, আগে থেকে বলছে। যেই সে খেতে শুরু করলো, তার ওই খেতে খেতে তার খাওয়ার বৃদ্ধি হয়ে যায়। কেমন খেতে খিদে পায়, এদের পেট সবসময় জয় ঢাক হয়ে আছে, যা খায় সেটাই অম্বল, সেটাই তার গ্যাস তৈরি হয়ে যায়, অম্বল তৈরি হয়ে যায়, তার মুখে টক তেতো ইত্যাদি শুরু হয়ে যায়। সে তো টক বেশি করে হয়, বিশেষত যদি সে ফল টল খায়, কাঁচা ফল টক এইসব যদি খায়, তাহলে তার কিন্তু অ্যাসিডিটি বা গ্যাস হবেই হবে, গ্যাস অম্বল হবেই হবে। মারাত্মক ডিসকমফোর্ট ফিল করে চায়না রোগের রোগীরা। তবে এদের কিন্তু ওই মলদ্বার দিয়ে যদি বাতাস বেরিয়ে যায় বা ঢেকুর ওঠে, স্বস্তি নেই, সমগ্র পেটটা জুড়ে এদের ওই ডিসকমফোর্টনেসটা এটা ফিল করে। হ্যাঁ, পেটটা সমস্ত পেট জুড়ে এদের এই যদি ডিসকমফোর্ট ফিল করে, তখন যে ওষুধগুলোর কথা মনে করবো তাদের মধ্যে আমরা চায়নাকে 1 নম্বর ওষুধ হিসাবে পরিগণিত করব। চায়নার বাতাস বেরিয়ে গেলে মলদ্বার দিয়ে বা ঢেকুর ওঠে যদি, তাহলে তার কোনো স্বস্তি হয় না। এখন আমরা কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা করি, দেখা যাক কার্বোহাইড্রেট গ্যাস অম্বলে কী কাজ করে। কার্বোহাইড্রেট অতীতের রুগ্ন হওয়ার, মানে কোনো রোগে ভোগার ইতিহাস থাকে সাধারণত। এদের উদাসীনতা থাকে একটা, এরা যা খায় তা গ্যাস অম্বলে পরিণত হয়, পেট সবসময় ফুলে থাকে, অস্বস্তি হয় এবং ঢেকুর ওঠে, মলদ্বার দিয়ে বাইপাস করে। যদি মলদ্বার দিয়ে বাইপাস করে বা ঢেকুর ওঠে, তাহলে এদের পেটের যে ডিসকমফোর্টনেস সেইটা কিন্তু কমে যায়। চায়নার ক্ষেত্রে কিন্তু এটা হয় না, চায়নার ডিসকমফোর্টনেসটা কমে না, অস্বস্তি তার চলতেই থাকে। কিন্তু কার্বোহাইড্রেট যত গ্যাস তৈরি হোক না কেন, যদি তার ঢেকুর ওঠে, তাহলে তার একটু ভালো লাগবে, তার একটু উপশম হবে।
আর চায়নার গ্যাস সাধারণত আপার পার্ট অফ দ্য অ্যাবডোমেনে সে ফিল করে। তার অস্বস্তিটা বেশি হয় বুকের ওপরের দিকে। এটা চায়নার একটা কার্বোহাইড্রেট একটা বৈশিষ্ট্য। কার্বোহাইড্রেট বুকের ওপরের দিকটা মানে পেটের ওপরেও আপার পার্ট অফ দ্য অ্যাবডোমেনে যদি কেউ ডিসকমফোর্ট ফিল করে তাহলে তার ওষুধ হবে কার্বোভেজ, নট চায়না। আমি চায়না বলেছি উচ্চারণ করে ফেলেছি, চায়না নয়, ওটা কিন্তু কার্বোভেজ। কার্বোভেজের যদি মলদার দিয়ে সে ফ্ল্যাটাস পাস করে বা মুখ দিয়ে যদি সে ঢেকুর তোলে তাহলে কিন্তু তার উপশম হবে। এটা কিন্তু ওই চায়নার একটা চায়না হচ্ছে কার্বোভেজের একটা ভালো সিমটম। লাইকোডিয়ামের ক্ষেত্রে যদি সে ফ্ল্যাটাস পাস করে তাহলে তার স্বস্তি, কিন্তু যদি তার ঢেকুর ওঠে অনেক সময় স্বস্তি হয়, অনেক সময় হয় না, সাধারণত হয় না স্বস্তি। কিন্তু মলদার দিয়ে যদি সে ওই পাস করে তাহলে কিন্তু তার স্বস্তি হয়। লাইকোডিয়াম সাধারণত লোয়ার অ্যাবডোমেনে বেশি ডিসকমফোর্ট ফিল করে, লোয়ার অ্যাবডোমেনে। তাহলে লাইকোডিয়াম লোয়ার অ্যাবডোমেন, চায়না হোল অ্যাবডোমেন, আর কার্বোভেজ আপার অ্যাবডোমেন। ডিসকমফোর্ট রিলিফ হয় যদি ফ্যাটাস এবং ইরিটেশন ঢেকুর ওঠে, সেটা হচ্ছে কার্বোভেজ। আর ফ্যাটাস পাস করলে বা ঢেকুর উঠলে যদি সে ডিসকমফোর্ট ফিল থেকে রেহাই না পায় তাহলে কিন্তু সেটা চায়না। আর চায়না সাধারণত ফ্ল্যাটাস পাস করেও না, আর ঢেকুর সাধারণত ওঠে না। তবে চায়নার পেটের গ্যাস সাধারণত রাখতে পারে, যেমন এদের পাতলা পায়খানা ইত্যাদি রাখতে পারে। এরা যা খায় গোটা গোটা বেরিয়ে আসে। সে বমি করলেও তাই, গ্যাস অম্বল থেকে যে বমি করছে তো এদের গোটা গোটা, যে খাবারটা খেয়েছিল এটা গোটা গোটা বেরিয়ে আসছে। পায়খানা করেছে, পাতলা পায়খানা করেছে, সেখানেও কিন্তু গোটা গোটা যা খেয়েছিল আস্তে আস্তে বেরিয়ে আসছে। এরকম গার্জেনরা বাচ্চাদের নিয়ে আসলে বলবে যে দেখো যা খায় সেটা গোটা গোটা বেরিয়েছে, তারপরে ডাইজেস্ট করতে পারেনি। সে ডাইজেস্ট করবে কোত্থেকে? তার শরীর তো রুগ্ন, সে তো রোগে ভুগে ভুগে কাইল হয়ে গেছে, তার জরাজীর্ণ শরীর, তো কী করে সে মানে হজম করবে? তাহলে আমরা নাট ভূমিকা, চায়না এবং কী বলে লাইকোপোডিয়াম, কার্বোভেজ, এই 4-5টা ওষুধ যারা গ্যাসের খুব উপযুক্ত ওষুধ তাদের সম্পর্কে যে সিমটমগুলো বললাম এগুলো একটু মনে রাখতে পারলে আমরা সাধারণত গ্যাস অম্বলের রুগীকে একটা রিলিফ দিতে পারবো।